আমারটা ফ্লিপটা আসতেছে কেন? আমরা ভাইয়া লাইভে। আবির ভাই আমরা লাইভে। ধন্যবাদ সীমান্ত। দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে? জি ভাই। ধন্যবাদ সবাইকে। আমরা, আপনারা সবাই জানেন, আমরা একটি চমৎকার বিতর্ক প্রতিযোগিতা গত বেশ 2-3 মাস ধরে সবাই মিলে অংশগ্রহণ করেছি এবং ইউএনডিপি এবং পিডিএফ এর সম্মিলিত আয়োজন এই বিতর্ক প্রতিযোগিতাটিতে যে কয়েকটি টিম বিভিন্ন রাউন্ডে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিতর্ক করেছেন, তারা সবাই জাতীয় পর্যায়ে আজকের এই সেমিফাইনাল রাউন্ডে একসাথে মিলিত হয়েছেন। তাদের মধ্যে থেকে দুটি শ্রেষ্ঠ দল আমাদের সাথে আজকে বিতর্ক করবেন। আবির ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি বিতর্কটা শুরু করতে পারবো, তবে তার আগে একটু পরিচয় দিয়ে যদি শুরু করতে চাই আমরা, আমার মনে হয় যে সরকার দল থেকে যে কোনো একজন যদি আমাদেরকে একটু বলেন এবং সেই সাথে টেক্সট চ্যানেলে পাঠিয়ে দেন, এবং তারপরে বিরোধী দল থেকে যদি একজন আমাদের সিরিয়ালটা বলেন এবং টেক্সট চ্যানেলে পাঠিয়ে দেন, আমরা তারপর পরিচিত হওয়ার পর আমাদের বিতর্কের সেশনটি শুরু করবো, অর্থাৎ আমরা সংসদে প্রবেশ করবো। ধন্যবাদ। প্রথমে সরকার দল থেকে একজন এবং তারপর বিরোধী দল থেকে একজন। ধন্যবাদ। জি মাননীয় স্পিকার, আমরা প্রস্তুত। সরকারি দল থেকে নাম বলতে হবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী আতিহারুল কবির তিহার। আপনি একসাথে বাকি তিনজনের নামও বলে দিতে পারেন। মাননীয় মন্ত্রী সোমেন সরকার এবং মাননীয় সাংসদ ফজলে রাব্বি। এরপর যে বিরোধী দলের পক্ষ থেকে যে কোনো একজনকে বলবো আপনার দলকে পরিচিত করে দেওয়ার জন্য এবং সদস্যদের নামের সিকিউরিটি আমাদেরকে টেক্সট চ্যানেলে দিতে এবং মুখে বলতে। ধন্যবাদ। আমি সিকোয়েন্সটা দিয়ে দিয়েছি। আমরা প্রতিনিধিত্ব করছি শাহজাহান নির্বাচন লিভিং সোসাইটি মেহরাব সাদাত, ডেপুটি লিডার অফ অপোজিশন সুমিত কর্মকার, অপোজিশন মেম্বার ইফতি, এবং রিপ্লাইটা আমি আবার সুমিত কর্মকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় ধরে কয়েক সপ্তাহের একটি বড় কর্মযজ্ঞ সেটি শেষ করে আমরা একটি চমৎকার আয়োজনের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। এই সেমিফাইনাল পর্যায়ের বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করছেন, দুটি দলের জন্যই শুভকামনা থাকবে। আমার মনে হয় আমরা কালকে পর না করে বিতর্কে প্রবেশ করতে চাই। সময় রক্ষণের জন্য নিয়মটি আরেকবার আমি বলে দিচ্ছি। আপনারা 1 মিনিটে একটি সতর্ক সংকেত পাবেন, 4 মিনিটে আরেকটি সতর্ক সংকেত পাবেন, 5 মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত পাবেন, তারপর 15 সেকেন্ড পর সতর্ক সংকেত বাজতে থাকবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে 1, 2, 3 এবং তারপর সেগুলো সতর্ক সংকেত বাজতে থাকবে। আমার মনে হয় আপনারা সবাই পরিচিত। চমৎকার একটি বিতর্ক আমরা উপভোগ করতে চাই এই চমৎকার বিকেলে। আপনাদের সবাইকে অনুরোধ করছি এই মুহূর্ত থেকে আমাদের এই সংসদের সদস্য হিসেবে আপনার আচরণ মেনে চলবেন এবং সেভাবে করে আপনারা বিতর্ক পরিচালনা করবেন। শুরুতে চলে যাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনী বক্তব্য এবং এই সংসদের সূচনা বক্তব্যের জন্য। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে 5 মিনিট 15 সেকেন্ডের সময় থামালেই হবে। আমি নিজেই সময়টা সংরক্ষণ করছি। আর কেউ পিওআই, কারো যদি পিওআই থাকে দয়া করে আপনারা টেক্সট চ্যানেলে তুলবেন। আমি ইনশাল্লাহ একটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি শুরু করছি।
অসংখ্য ধন্যবাদ মানুষ স্পিকার ফ্লোর প্রদান করার জন্য। মানুষ স্পিকার, আমরা মানি লন্ডারিং নামে যে ব্যাপারটা জানি, সেই মানি লন্ডারিং ব্যাপারটা থামানোর জন্য দুইটা প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত, বা এই দুইটা প্রক্রিয়া হচ্ছে মানুষ স্পিকার মোটামুটি আমাদের সাথে পরিচিত। প্রথমত হচ্ছে আপনি একটা কড়াকড়ি সিস্টেমকে পরিচিত করাতে চান, যেটার মাধ্যমে আপনি আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে মানি লন্ডারিং কমাতে চান। এবং দ্বিতীয়ত মানুষ স্পিকার, যারা মানি লন্ডারিং করে তাদের জন্য আপনি কিছু প্রণোদনা দেন, তাদেরকে আপনার রাষ্ট্রে কিছু সুযোগ সুবিধা দেন, যেটার মাধ্যমে তারা পরবর্তীতে মানি লন্ডারিংটা কমাবে। এখন মানুষ স্পিকার, আমরা বাংলাদেশ রাষ্ট্রটাতে দেখি যে এই কড়াকড়ি সিস্টেম আইন অনেক ভাবে মানুষকে প্রয়োগ করা হয়েছে। 1994 সাল থেকে বাংলাদেশে মানি লন্ডারিং আইন আছে, 2012 সালে নতুন মানি লন্ডারিং আইন আছে। এরপরে মানুষকে বাংলাদেশে প্রতি বছর ক্রমান্বয়ে মানি লন্ডারিং বাড়ছে। এটার প্রমাণ হচ্ছে আপনার যে কড়াকড়ি সিস্টেম সেটা অলরেডি ব্যর্থ, এবং এই জিনিসটা পরবর্তী কিভাবে প্রসেস করবে আপনি জানেন না। আমরা সেই ক্ষেত্রে মানুষ স্পিকার একটা ডেসপারেট মুভ আমাদের নেওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশের কোভিড পরবর্তী সিচুয়েশনে বর্তমান আর্থিক পরিস্থিতি অনেক বেশি খারাপ, যেটার কারণে আমরা ব্যাংকে তারল্য সংকটের মতো ব্যাপারগুলো দেখি, বা তেল ডাল সহ মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। আমরা মনে করি এই জায়গাতে মানুষ স্পিকার নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য, দেশের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য আপনার যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মানি লন্ডারিং করে, কেন তাদের কথা বলছি সেটা পরে আসছি, তাদেরকে মানুষকে একটা প্রণোদনা দেওয়া দরকার। দ্বিতীয়ত মানুষ স্পিকার, এই মানি লন্ডারিং ব্যাপারটা কি আমরা মানুষ স্পিকার জানি, একেবারে সহজ যেটা মানি লন্ডারিং এর ভাষা, সেটা হচ্ছে শুধুমাত্র কর ফাঁকি দিতে, অর্থাৎ কর ফাঁকি দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কিছু মানুষের বা প্রতিষ্ঠানের যে অপ্রদর্শিত আয়টা থাকে, সেই অপ্রদর্শিত আয়টা বিদেশে পাঠানোই হচ্ছে মানুষকে মানি লন্ডারিং। এই মানি লন্ডারিং আমরা বন্ধের লক্ষ্যে বলতে কি বোঝাচ্ছি, আমরা মানুষকে পূর্বতন যে মানি লন্ডারিং গুলো হয়েছে সেটা দেশে ফেরত আনা কঠিন বা অসম্ভবের কাছাকাছি, সেটা একটা চলমান প্রক্রিয়া মানুষ স্পিকার। কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের মানি লন্ডারিং পরবর্তীতে রিপিট না হয়, সেজন্য আমরা মূলত মানুষ স্পিকার এই প্রস্তাবটি উত্থাপন করছি, অর্থাৎ পরবর্তী যে মানি লন্ডারিং গুলো হতে পারে সেটা বন্ধ করার জন্য আমরা এই প্রস্তাবটা উত্থাপন করছি। এখন মানুষ স্পিকার, এই মানি লন্ডারিং গুলো কারা করে? মানুষ স্পিকার, আপনি যদি দেখেন আমাদের মতো সাধারণ আমজনতা কিন্তু মানি লন্ডারিং করে না। মানি লন্ডারিং করে যাদেরকে আপনি অনেক বেশি ট্যাক্স দিতে দেখেন, বা যাদের আয় অনেক বেশি। আপনি যদি দেখেন মানুষের বাংলাদেশের একেবারে বড় বড় শিল্পোদ্যোক্তা যারা, বিভিন্ন গ্রুপের নাম যেহেতু লাইভ বিতর্ক হচ্ছে, মানুষকে এই ব্যাপারটা বলছি না, অনেক যারা বড় বড় শিল্পোদ্যোক্তা আছে তারাই মূলত মানুষকে মানি লন্ডারিং মতো ব্যাপারগুলোর সাথে জড়িত, এবং তারা হচ্ছে সর্বোচ্চ ট্যাক্স পেয়ার মানুষ স্পিকার। এবং মানুষকে এই কর দায় মুক্তির শর্ত বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা মানুষকে এখানে কয়েকটা শর্ত দিব। প্রথমত, মানি লন্ডারিং যে তারা ভবিষ্যতে করতে পারবে না, এই ধরনের একটা বাধ্যবাধকতা সরকারের থাকবে। দ্বিতীয়ত মানুষ স্পিকার, দুদক এবং এনবিআর দুইটা সংস্থাকেই তাদের যে অপ্রদর্শিত বা প্রদর্শিত আয়, সম্পূর্ণ আয়ের তথ্য মানুষ স্পিকার তাদেরকে দিতে হবে, এবং এই জায়গাতে দুইটা প্রতিষ্ঠান যেহেতু কোলাবোরেশনে কাজ করবে, সেহেতু মানুষকে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন হবে মানুষ স্পিকার। তৃতীয়ত, তারা যে খাতে বিনিয়োগ করবে, অর্থাৎ তারা যে খাতে ব্যবসা করে সেই খাতে বিনিয়োগটা যে 2 বছর তারা সেই জায়গাতে রাখবে, সেই কথাটা তাদেরকে দিতে হবে মানুষ স্পিকার। চতুর্থত, তারা যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে সেই কর্মসংস্থানের তথ্য তাদেরকে দিতে হবে, এবং মানুষ স্পিকার সেই অর্থগুলো তারা 2 বছরের পূর্ববর্তী সময়ে কখনো তুলে নিতে পারবে না। এবং মানুষ স্পিকার, এই যে 25 থেকে 32% যারা কর দেয়, অর্থাৎ সর্বোচ্চ করদাতা যারা, তাদের জন্য আমরা এই পলিসিটা প্রবর্তন করব। এবং তারা যদি মানুষকে এই শর্তগুলো মানে, অর্থাৎ আমরা যে শর্তগুলোর কথা বলছি, তাহলে তারা তাদের কর দায় মুক্তিটা পাবে। এখন মানুষ স্পিকার, আমরা আসি যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তারা এই কর দায় মুক্তির সুযোগটা কেন নিবে। আপনি যদি মানুষ স্পিকার বর্তমান অবস্থা পর্যালোচনা করেন, আপনি দেখতে পান যে মানুষ স্পিকার উইকিলিক্স এর সাম্প্রতিক পরে নিব, উইকিলিক্স এর সাম্প্রতিক একটা তথ্যে মানুষ স্পিকার অমিতাভ বচ্চন যে কর ফাঁকি দিয়েছিল, মানি লন্ডারিং করছে, এই ধরনের তথ্যগুলো উঠে আসছে। অর্থাৎ মানি লন্ডারিং এর মাধ্যমে আপনি অনেক বড় অর্থ উপার্জন করলেও আপনার মনে একটা ভয় থাকে যে আপনি হয়তো ভবিষ্যতে এই জিনিসটা এক্সপোজ হতে পারেন। এই কারণে আপনি যদি একটা বেটার সুবিধা পান, সেই বেটার সুবিধাটা আপনি সবসময় লুফে নিতে পারবেন। আমরা কেন মনে করি মানুষ স্পিকার আমাদের সুবিধাটা অনেক বেশি বেটার, কারণ এই জিনিসটা আপনার রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সেই নির্দিষ্ট মানুষের অর্থনৈতিক উন্নয়ন করছে, বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়ন করছে। কারণ আপনার ট্যাক্স রিবেটটা মানুষকে 32% থেকে আমরা যেহেতু আমাদের পলিসিতে 15% নামিয়ে আনছি, তার কাছে একটা 70% এক্সট্রা উদ্ধৃত আছে। সেই 17% এক্সট্রা উদ্ধৃত মানুষ থেকে সরকারের সাথে কোলাবোরেশন করে তারা যখন নির্দিষ্ট একটা সেক্টরে বিনিয়োগ করবে, তাদের বাধ্যবাধকতা থাকার কারণে তাদের কোম্পানির নেট ভ্যালুটাও বাড়বে, এবং রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে মানুষ স্পিকার। এবং তাদের এই যে বিনিয়োগ, এই বিনিয়োগটা পরবর্তী রাষ্ট্রীয় কর্মসংস্থান বৃদ্ধির জন্য অনেক বড় একটা ইনসেনটিভ হিসেবে কাজ করবে মানুষ স্পিকার। আমরা কেন মনে করি এই ইনসেনটিভটা অনেক বেশি কার্যকরী, কারণ মানুষ স্পিকার আপনি এতদিন ধরে তাদেরকে রিকোয়েস্ট করেছেন, সংসদে কালো টাকা সাদা করাকে বৈধতা দিয়েছেন, কোন পলিসি মানুষ স্পিকার কাজ করে নাই। তারা কি চায়? তারা নিজেদের একটা আর্থিক নিশ্চয়তা চায়। আপনি রাষ্ট্র হিসেবে তাদেরকে সেই আর্থিক নিশ্চয়তা দিচ্ছেন, এবং একটা বড় ধরনের
কর রিবেট দিচ্ছেন। এখন অপোজিশন এসে প্রশ্ন করতে পারে যে রাষ্ট্রের রাজস্ব তো খালি হচ্ছে, মানুষকে রাষ্ট্রের রাজস্ব খালি হচ্ছে না, তারা যে 17% ট্যাক্স রিবেট পাচ্ছে সেই ট্যাক্স রিবেটটাও মানুষ স্পিকার আমরা পরোক্ষভাবে রাষ্ট্রের কাজে খরচ করার জন্য তাদেরকে আমাদের পলিসির মাধ্যমে বাধ্য করছি। সুতরাং দেশের টাকা দেশে থাকছে এই জিনিসটা মানুষ স্পিকার আমরা প্রমাণ করতে পেরেছি। এবং দ্বিতীয়ত আপনার রাষ্ট্রের সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এই জিনিসটা আমাদের পলিসির মাধ্যমে মানুষ স্পিকার প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে বিশ্বাস করি। আশা করছি প্রস্তাবটি গৃহীত হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দল, আপনারা 1 মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট পাচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে যেহেতু একজনের সমস্যা করছে ইন্টারনেটের, আমরা একটা আইডিয়া দিয়ে কি স্পিচ দিতে পারি? সমস্যা নেই হয়তো না? জি জি, আপনারা মানে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিতর্কটা জি, ঠিকঠাক ধন্যবাদ। করবেন। ধন্যবাদ। মানুষ কি আমার কিছু শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে? জি, লাউড এন্ড ক্লিয়ার। মিডলে ক্লিক করিস না, ওটাই শুরু কর। লেফটে। বিতর্ক শুরু করছি। 3, 2, 1। মানুষকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই মহান শাসক থেকে প্রদান করার জন্য। মানুষকে দেখেন, সরকারি দলের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমরা মনে করি সরকারি দল আজকে যে শর্তের উপর দাঁড়িয়ে তারা হচ্ছে মানি লন্ডারিং আটকানোর চেষ্টা করছে, সেই শর্তগুলো বাস্তবায়ন করা সরকারি দলের পক্ষে অনেক বেশি অসম্ভব। এবং এই শর্তগুলো যদি আদতে বাস্তবায়িত হয় তাহলে আমরা মনে করি আপনার এই ধরনের কর মুক্তি কিংবা দায় মুক্তি দেওয়ার আসলে কোনো রকমের প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ খুবই ইনএক্সক্লুসিভ একটি পলিসি আজকে আমরা মনে করি তারা আজকে হাউসে উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, আমরা আরেকটি মনে করি তারা এই কথাটি বলেছেন যে আজকে কালো টাকা সাদা করার সুযোগ অলরেডি সংসদে তাদেরকে দেওয়া হয়েছে কিংবা এক্সিস্টিং পলিসিতে স্ট্যাটাস কোডে আমরা এই ধরনের ঘটনাগুলি দেখতে পাই। তাহলে কালো টাকা সাদা করার যে পলিসিটি অলরেডি এক্সিস্ট করে তাদের পলিসি আলাদা করে কি আমাদেরকে প্রোভাইড করে যার কারণে আজকে আপনাকে এমন একটি ডেসপারেট মুভ দিতে হবে? আমরা মনে করি এই ধারণাটিও আজকে এখনো পর্যন্ত হাউসে এস্টাবলিশ হয়নি। তৃতীয় সমস্যা সরকারি দলের, তারা আপনাকে বলার চেষ্টা করছেন যে এর মাধ্যমে আসলে দেশের একটি অর্থনৈতিক উন্নয়ন হবে এবং দেশের রাজস্ব যে কমার সম্ভাবনাটি থাকে সেই রাজস্বটি আসলে কমবে না। আমরা মনে করি যে অর্থনৈতিক উন্নয়ন হবে এরকম একটি বিশাল বড় বাজেট তারা দিচ্ছেন, অর্থনৈতিক উন্নয়নের কোন রকমের ইলাস্ট্রেশন কিংবা এই অর্থনৈতিক উন্নয়ন আদতে আপনার খেটে খাওয়া মানুষের কিংবা শ্রমিক শ্রেণীর এই ধরনের মানুষের সাধারণ জনগণের উন্নয়ন হবে এবং সেটি দেশের ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এই ধরনের কোন রকমের মেকানিজম কিংবা ইলাস্ট্রেশন সাইড গভর্নমেন্ট থেকে এখনো পর্যন্ত আপনাকে করা যায়নি। একটা করে দেখেন প্রথম কারণ তারা বললেন কি কি শর্ত দিয়েছেন, যে একটা হচ্ছে আপনি এই ধরনের নিয়মতান্ত্রিক উপায় তাদেরকে নজরদারি করবেন যেন ইন ফিউচার তারা মানি লন্ডারিং না করতে পারে। দ্বিতীয়ত, তারা আপনি এটাও দেখবেন যে সম্পূর্ণ তথ্য যেন দুদকের কাছে থাকে এবং তারা যেন বিনিয়োগগুলো ঠিকঠাক ভাবে করে এই নজরদারি করার ক্যাপাবিলিটি আপনার হাতে আছে এবং প্রত্যেকটি তথ্য নিয়ে আপনারা হচ্ছে পর্যালোচনা করতে পারেন। মানে তারা 4-5টি তথ্য বলে শর্ত বলে প্রত্যেকটি শর্তের মেইন কথাবার্তাগুলি হচ্ছে এটি। এইবার দেখেন মানুষ স্পিকার, আপনি যদি জানেন যে কে কে মানি লন্ডারিং করে, আপনি যদি জানেন যে এক্স্যাক্টলি মানি লন্ডারিং সফটওয়্যারগুলো মানে এই আপনার আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে হচ্ছে এই ধরনের আইনের আওতায় আনতে পারছে, এই মুহূর্তে আপনি কেন তাদের যেই মানি লন্ডারিং তাদেরকে আপনি হচ্ছে আইনের শাস্তি প্রয়োগ করতে পারছেন না? কেন আপনি আসলে তাদের যে সম্পদগুলি রয়েছে সেই সম্পদের একটা অংশ বাজেয়াপ্ত করতে পারছেন না? কেন আপনার যে ট্যাক্সগুলো তাদের দেওয়া দরকার বা যে ট্যাক্সগুলো তারা ফাঁকি দিয়েছে সেই ট্যাক্সগুলো নিয়ে আপনি দেশের ডেভেলপমেন্টে সরকারের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোতে আপনি সুইচ করতে পারছেন না? আপনার নিজস্ব একটি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াতে আপনি কেন দেশের উন্নয়নগুলি করছেন না? আমরা মনে করি এই ধরনের কোন রকমের অ্যানালাইসিস তাদের হাতে নাই। অর্থাৎ আপনি আইনের প্রয়োগটি করছেন কিন্তু সাথে সাথে একটি স্লিপারি স্লোপ ক্রিয়েট করতে দিচ্ছেন এবং এমন একটি ডমিনেন্ট ক্রিয়েট করতে দিচ্ছেন যার মাধ্যমে আপনার আজকে
অনেকগুলা বড় বড় কর্পোরেশন ট্যাক্স ফাঁকি দেওয়ার বা অনেকগুলা বড় বড় কর্পোরেশন ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা উল্লেখযোগ্য মানে সুযোগ পেয়ে যাচ্ছে মানসিকতা। কেন সুযোগ পেয়ে যাচ্ছে? কারণ দেখুন মানসিকতা আজকে তারা এটিও বলছে না যে একটি নির্দিষ্ট কর্পোরেশন বা দুটি নির্দিষ্ট কর্পোরেশন যারা অলরেডি মানি লন্ডারিং করেছে তাদেরকে আপনি নিয়ে আসবেন, মানে আপনি জানেন না মানি লন্ডারিং কে করবে। হতে পারে আপনি ক ফাউন্ডেশনটি মানি লন্ডারিং করে, আপনি ক ফাউন্ডেশন মানি লন্ডারিং না করে এই জন্য আপনি এই ধরনের কিছু সুযোগ দিলেন। এর দেখা দেখি খ গ ঘ অনেকগুলো বিগ কর্পোরেশন দেশের, এই বিগ কর্পোরেশন গুলো আমেরিকাতে যেমন 4500, এই কর্পোরেশন গুলো খুব সিম্পলি আপনার এই মানি লন্ডারিং আটকানোর মতো করে আপনার গভর্নমেন্ট পলিসি সুইচ করে তারা লিটারালি করগুলোকে ফাঁকি দেওয়া শুরু করবে। মিনিং আপনি কর ফাঁকি দেওয়ার জন্য তাদেরকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য সুযোগ দিয়ে দিচ্ছেন। একটা সমস্যা হচ্ছে এটি। 2 নম্বর সমস্যা কি হচ্ছে মানে স্পিকার, আমরা মনে করি আজকে এই যে ট্যাক্স গুলো তারা দিয়ে থাকে, ট্যাক্সটা বেসিক্যালি তারা মানে ট্যাক্সটা তারা আসলে তাদের সুবিধার জন্য দিয়ে থাকে। আমরা মনে করি যারা ট্যাক্স দিচ্ছে দেশের জনগণের সুবিধার জন্য। দেশের জনগণ কেমন, দেশের খেটে খাওয়া জনগণ, এই খেটে খাওয়া জনগণের উপকার পরবর্তীতে গভর্নমেন্ট করে থেকে গভর্নমেন্ট নিজস্ব বিভিন্ন ফান্ডিং করে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করে, দেশের স্কুল কলেজ প্রতিষ্ঠা করে, হাসপাতাল উন্নয়ন করে, অনেক রকম কাজকর্মগুলি করে থাকেন। আপনি একটু কম্পেয়ার করেন দেশের এই বিগ কর্পোরেশন গুলা বেসিক্যালি গভর্নমেন্টের এই কাজগুলো করতে হেল্প করে কিনা, আমরা মনে করি করে না। দ্বিতীয়ত আপনি দেখছেন যে বাংলাদেশের মতো জায়গাতে যিনি কোএফিসিয়েন্ট এবং যেটার মাধ্যমে আপনি আয় বৈষম্যকে মাপতে পারেন, যিনি কোএফিসিয়েন্ট লিটারালি দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার বেড়ে যাওয়ার কারণটা কি? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ওই কর্পোরেশন গুলো তাদের নিজেদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করে যাচ্ছে, শ্রমিক শ্রেণীর কিংবা খেটে খাওয়া জনগণের বা সাধারণ জনগণের উন্নয়নের জন্য লিটারালি তারা খুব বেশি রকমের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন বা ডেভেলপমেন্ট গুলো করছে না মানুষকে। এই ক্ষেত্রে আমরা মনে করি আপনি যদি তাদেরকে নিজেদের ইনভেস্টমেন্ট করতে দেন বা নিজেদের মতো করে কাজ চালাতে দেন, সেই জায়গাতে গভর্নমেন্ট যে উন্নয়নগুলো করতে পারছে সেই উন্নয়নগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না। তৃতীয়ত আমরা মনে করি আপনার সাথে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে যেটা এক্সিস্টিং পলিসিতে কাজ করে, যে আপনি হচ্ছে চাইলে এদেরকে আইনের আওতায় আনতে পারেন এবং তাদের যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে নিতে পারেন। এবং দ্বিতীয়ত যেটা অলরেডি এক্সিস্টিং পলিসিতে আপনি অনেক কান্ট্রির মধ্যে দেখছেন যে কূটনৈতিক তৎপরতাকে বাড়ানো হচ্ছে এবং ইন্টারনাল রিলেশনগুলোকে অনেক বেশি বিল্ড আপ করা হচ্ছে, যেন আপনার হচ্ছে ধরেন সুইজারল্যান্ড কিংবা নেদারল্যান্ডের মতো কান্ট্রিগুলোতে টাকা পাচার করা হলে একটা ইন্টারনাল সম্পর্কের মাধ্যমে তারা যেন আসলে টাকা পয়সাগুলো তথ্যগুলোকে তথ্যের ফ্লোটা যেন নিশ্চিত করে টাকা পয়সাগুলো ব্যাক করে। এই জায়গায় আপনি মনে করেন আপনি হচ্ছে পর্যন্ত দিতে পারেন। লাস্টে আমরা মনে করি মানি লন্ডারিং এর জন্য আপনার হচ্ছে এই ট্যাক্স ফাঁকিটা একমাত্র উদ্দেশ্য না, এর বাইরে আপনার অনেকগুলো আছে, যেমন হচ্ছে ট্যাক্স হেভেন গুলো কোনো জিনিস শুনো, ট্যাক্স হেভেন গুলোতে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার সুবিধাগুলো পান বা আপনি যে ইনক্রিমেন্ট গুলো পান সেগুলো বাংলাদেশের মতো কান্ট্রিতে পাবেন না। অর্থাৎ আপনি যদি ট্যাক্স ফাঁকি দিতে দিলেও আমরা মনে করি দিন শেষে আপনার কোনো রকম উপকারী হবে না। ধন্যবাদ দর্শককে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে ফ্লোর পাচ্ছেন মাননীয় মন্ত্রী সরকার দল। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমাকে কি শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার। আচ্ছা, আমি শুরু করছি। 3, 2 এবং 1। মাননীয় স্পিকার, বর্তমান পলিসির সাথে আমাদের পলিসির একটা খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে বর্তমান পলিসিতে যখন আপনি কালো টাকাকে সাদা করতে দেন তখন তাদেরকে অতিরিক্ত 10% কর দিতে হয়, যেটা কিনা তাদেরকে যে কোনো ধরনের বিনিয়োগ করতে নিরুৎসাহিত করে। রাদার আপনার যখন হচ্ছে আমাদের পলিসিতে আপনি এই একই ব্যাপারটি করছেন তখন আপনি 10% মতো কর মওকুফ পাচ্ছেন। এই যে বেসিক কম্পারিজনটা, এটা মানুষজনকে নতুন ভাবে ইনভেস্ট করতে অনেক বেশি পরিমাণে উৎসাহিত করে, যেটা কিনা মানে এক্সিস্টিং পলিসিতে করে না। 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা, তারা বলার চেষ্টা করছে আসলে মানুষজনকে তো আইনের আওতায় আনা সম্ভব হয়। মাননীয় স্পিকার, টাকা পয়সা যখন হচ্ছে বিদেশে চলে যায়, এর পরবর্তীতে আপনি ওই মানুষটাকে যদি আইনের আওতায় নিয়েও আসেন, তারপরও স্টিল আপনি কিন্তু ওই বিদেশ থেকে সে টাকা পয়সাগুলো ফেরত আনতে পারছেন না। অর্থাৎ আপনি যদি মানুষগুলোকে উৎসাহিত করতে পারেন কোনোভাবে যে তারা হচ্ছে দেশের টাকাটা দেশে রাখবে, বাইরে পাঠাবে না, ঠিক ওই মুহূর্তে আপনাকে হচ্ছে এই আইনের মতো ঝামেলার পোহাতে হচ্ছে না। 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা, ইভেনচুয়ালি যদি আপনি মনেও করেন যে আচ্ছা আমি তো এই মানুষগুলো সম্পত্তি চাইলে বাজেয়াপ্ত করে ফেলতে পারি, মুশকিলটা হচ্ছে এই মানুষগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে অনেকগুলো মানুষ জড়িত থাকে, তাদের জীবিকা জড়িত থাকে। অর্থাৎ আপনি চাইলেও এদের যে কোম্পানিগুলো রয়েছে বা জায়গা ব্যাপার স্যাপারগুলো রয়েছে এগুলোকে আপনি চাইলে বাজেয়াপ্ত করতে পারেন না, কারণ এদের সাথে অনেকগুলো মানুষের জীবন জড়িত থাকে। অর্থাৎ আপনি আইন প্রয়োগ করে বা এই মানুষগুলোকে আইনের আওতায় এনে আসলে এক্সক্লুসিভ কোনো ধরনের চেঞ্জ আনতে পারবেন না। তৃতীয়ত, তারা বলার চেষ্টা করছে আসলে সুইজারল্যান্ডের মতো জায়গাগুলোর সাথে আপনি একটা ইন্টারনাল একটা আলোচনায় যেতে পারেন। মাননীয় স্পিকার, সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংক, তাদের হচ্ছে এই পলিসি হচ্ছে এইটা যে সেইখানে যে কোনো কেউ টাকা রাখতে পারবে এবং সেই টাকার জন্য তারা আসলে কোনো তথ্য দিতে কাউকে বাধ্য না। এবং সেই জায়গায় আসলে সুইজারল্যান্ডের সরকারের সাথে আপনি বাংলাদেশ সরকারের এই জায়গায় সুইজারল্যান্ড কখনোই লিয়াজও করতে বাধ্য না, কিংবা এই জায়গাটা আসলে বাংলাদেশ তাকে কি এমন ধরনের এক্সক্লুসিভ বেনিফিট দিতে পারে বাংলাদেশের
দেশের ক্যাপাবিলিটি অনুসারে, যেখানে কিনা সুইজারল্যান্ডের সাথে তারা এই ধরনের একটা লিয়াজও আসতে পারে। এটাও কোনো অপোজিশনের কাছে এই ধরনের কোনো টুলও নাই। অর্থাৎ তারা যেভাবে কোনো অল্টারনেট সলিউশন দেখানোর চেষ্টা করছে, আমরা মনে করি এই ধরনের অল্টারনেট সলিউশন গুলো এক্সিস্ট করে না দেখেই আমাদেরকে এই ধরনের একটা এক্সক্লুসিভ আইডিয়ার দিকে যেতে হচ্ছে। এখন আসি, তারা বলার চেষ্টা করছে যে এই অর্থনৈতিক উন্নয়নটা হবে, এটা দেখতে কেমন, এটা আসলে দেখতে কেমন আমি বুঝাচ্ছি। প্রথমত, আপনি যখন হচ্ছে আপনার দেশে কর্মসংস্থান তৈরি না করে শুধুমাত্র এক্সট্রা কিছু ট্যাক্স দিতে হবে এই ভয়ে আপনি বাইরের দেশে টাকা পাঠিয়ে দেন, ঠিক ওই মুহূর্তে আপনার দেশে ইনভেস্টমেন্ট গুলো হয় না। করোনা প্যান্ডেমিক এর পরবর্তী সময় আমরা দেখছি যে এফডিআই যে ইনভেস্টমেন্ট গুলো হওয়ার কথা ছিল, সেই ধরনের টাকা পয়সা গুলো আসছে না। কেন আসছে না? কারণ প্রত্যেকটা দেশের অবস্থা এখন খারাপ। আপনি নিউজিল্যান্ড দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, কিংবা ইউরোপের বিভিন্ন কান্ট্রির অবস্থা দেখেন, প্রত্যেকটা দেশের অবস্থা খারাপ। তারা নিজের দেশের অর্থনীতি সামাল দিতে হচ্ছে হিমশিম খাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে যদি আপনার দেশের মানুষজন আপনার উপর থেকে আস্থা হারিয়ে এই টাকাগুলো যদি বাইরের দেশে পাচার করে শুধুমাত্র নিজের জীবনটাকে সেখানে সুন্দর রাখার জন্য, আমরা মনে করি আপনার দেশের থেকে বিদেশের কাছ থেকে আসার যে টাকার একটা সম্ভাবনা ছিল সেটা যেভাবে কমে যাচ্ছে, তেমনি ভাবে ব্যক্তিগত পর্যায়ে থেকে যে ইনভেস্টমেন্ট গুলো হওয়ার কথা ছিল সেগুলো কমে যাচ্ছে। এই ব্যাপারগুলো যদি হয় তাহলে যেটা হবে যে হচ্ছে আপনার দেশে অনেকগুলো মানুষ এখন হচ্ছে চাকরি বাকরি হারাচ্ছে এবং এই ধরনের ইকোনমিক গুলো অনেক বেশি পরিমাণ লোকসান হবে। কম্পারেটিভলি যদি হচ্ছে এই মানুষগুলো এই ধরনের কর্মসংস্থান তৈরি করে, অর্থাৎ তারা যদি বিভিন্ন খাতগুলোতে বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগের পরবর্তীতে এখানে নতুন নতুন হচ্ছে সেক্টর গুলো উন্মুক্ত হবে। এখন বিনিয়োগ গুলো কোথায় কোথায় হতে পারে? হতে পারে পুঁজিবাজারে, হতে পারে হাইটেক পার্কে, হতে পারে স্টার্টআপ কোনো কোম্পানিতে, হতে পারে গার্মেন্টস সেক্টরে, কিংবা যে কোনো সেক্টর, তাদের নিজস্ব সেক্টরে হলো যদি এই ধরনের বিনিয়োগ গুলো হয় এবং সেই জায়গাতে ন্যূনতম 2 বছর ধরে হচ্ছে এই টাকাগুলোকে খাটায়, তাহলে দুইটা লাভ হবে। এক, তারা নিজেরা যেভাবে সেখান থেকে হচ্ছে লাভবান হতে পারবে, যেটা তাদেরকে ইনসেনটিভ দেয় এখান থেকে এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য। এর পাশাপাশি তারা তো 10% রিবেট পাচ্ছেই। এবং দুই, যেটা কিনা আপনার দেশের ইকোনমিক্যাল যে স্ট্রাকচার যে পরিবর্তন, প্রত্যেকটা মানুষকে হচ্ছে কর্মসংস্থান তৈরি করে দেওয়া, প্রত্যেকটা মানুষের খাওয়ার জন্য হচ্ছে একটা ব্যবস্থা করে দেওয়া, কিংবা আপনার দেশের যে ডেভেলপমেন্ট গুলো, রাস্তাঘাটের উন্নয়ন করা, কিংবা হচ্ছে এই ধরনের আবাসন প্রকল্পগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ করে তোলা। এবং এই জায়গাগুলোতে আমরা মনে করি যে এটা আপনার দেশের যে আর্থিক যে অর্থনৈতিক উন্নয়ন সেটা অনেক বেশি পরিমাণে সাস্টেনেবল করবে। এবং এটা ছাড়া আপনার হচ্ছে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের মতো দেশে আপনি এই ধরনের কোনো অল্টারনেট কোনো সলিউশন পান না যে এই ধরনের রাঘব বোয়াল গুলোকে ইনসেনটিভ ছাড়া হচ্ছে আপনি বাধ্য করবেন এই ফাঁকিদের জন্য। সুমিত, প্রশ্ন 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 তাড়াতাড়ি। জায়গাটা হচ্ছে ট্যাক্স হেভেন গুলোতে যখন আপনার বিনা কোনো ট্যাক্স না দিয়ে আপনি ইজিলি টাকা রাখতে পারতেছে, রাঘব বলরা মাত্র 15% কমাইতেছে বলে আপনার দেশে এত ইনসেন্টিভ ক্রিয়েট হচ্ছে। এটা কত বড় মানুষ স্পিকার ব্যাপারটা খুবই ভেগ একটা ধারণা যে হচ্ছে তারা ট্যাক্স ছাড়াই হচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপার গুলো করছে। আপনাকে বুঝতে হবে যে যখনই কিনা এই ধরনের টাকা পয়সা গুলো দিতে হয় তখন কিনা তাদেরকে অনেকগুলো ব্যাপার, অর্থাৎ তাদেরকে অনেক বেশি পরিমাণে ইনকাম সোর্সের মতো জায়গাগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে কনসার্ন থাকতে হয়। কিন্তু আপনি যখন হচ্ছে এই ধরনের টাকা পয়সা গুলো দেন তখন আপনি এই ধরনের শর্তের আন্ডারে যেহেতু আপনি কিছু বিনিয়োগও করছেন, সুতরাং সেই জায়গাগুলোতে আপনার জায়গা থেকে রাইট ক্রিয়েট হয় যে আমি যদি এই জায়গা থেকে সোর্সের ইনকামটা করিও স্টিল আমি আমার দেশে কন্ট্রিবিউট করছি। সুতরাং সেই জায়গা থেকে আপনার আয়টা হচ্ছে অনেক বেশি লেজিটিমেট হয়ে যায়। এই কারণে আপনি সরকারের সামনে বা সবার সামনে হচ্ছে আপনার আয়ের উৎসগুলো মানে খুব একটা গোপন করতে চান না, এবং আপনি হচ্ছে একই সাথে ট্যাক্স যেভাবে দিচ্ছেন তেমনি আপনার টাকাটাও সৎ হচ্ছে। অর্থাৎ এই জায়গাতে যে তিনটা স্টেক হোল্ডার, এক, যারা কিনা ট্যাক্স মানে যারা কিনা এই ধরনের মানি লন্ডারিং করতে উৎসাহিত হয় বা করে, তারা যেভাবে করে আপনার মানি লন্ডারিং না করতে উৎসাহিত হবে কারণ তাদের লাভ আমরা এনশিওর করছি। দুই, আমার দেশের জনগণ বা রাষ্ট্রের লাভ এনশিওর করছি। এবং তিন, যে এই মানুষগুলোর সাথে সরাসরি যে মানুষগুলো সম্পৃক্ত, যেটা কিনা আইনের প্রয়োগ করার মাধ্যমে হলে হয়তো বা তারা ক্ষতিগ্রস্ত হতে পারতো, সেই মানুষগুলোর ভবিষ্যৎ আমরা এনশিওর করছি আমাদের পলিসির মাধ্যমে, যেখানে অপোজিশনের কোনো অল্টারনেট মানে কোনো অল্টারনেটিভ নাই। বিতর্কটা জিতি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বিতর্কটা জেতেন কিনা সেটার জন্য আরো 2 বা 3 জনের বক্তব্য বাকি আছে, সেগুলো আমরা শুনবো। দেখা যাক কে বিতর্কটা জেতে। মাননীয় বিরোধী দল, আপনার থেকে তৃতীয় বক্তা মাননীয় বিরোধী দলীয় উপনেতা প্রকাশ। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি, ক্লিয়ার। আচ্ছা, আমি শুরু করছি। মাননীয় স্পিকার, বিতর্ক শুরু করছি। 3, 2, 1, 0। ফ্লোর প্রদানের জন্য ধন্যবাদ। তাদের প্রতিটা কথা যে জনগণের উপকার করা, তারপর হচ্ছে দেশের উপকার করা, আপনার তারল্য বজায় রাখা, প্রতিটা জিনিস একটা সিম্পল প্রিমাইস বা প্রেক্ষাপট, আপনার একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে ভিত্তিটা হচ্ছে যে আপনি এই যে এত যতটুকু পার্সেন্ট কমাচ্ছেন এটার ফলে এই মানুষটা যে এনাফ প্রণোদনা পাচ্ছে এইটা প্রমাণ করা। আমরা প্রমাণ করব এই প্রণোদনা এনাফ না এদেরকে এই বাইরে নিজের দেশের টাকা বাইরে দিয়ে দেওয়ার থেকে। এইটা কেন বলছি? আপনার দুনিয়াতে ট্যাক্স, আপনার যখন পানামা পেপারস গুলো লিক হয়, তারপরে যতগুলো পেপারস লিক হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় দেশের মানুষজনরা বা
এই যে আপনার মানি লন্ডারিং গুলো হচ্ছে কোন ধরনের দেশগুলোতে হচ্ছে, যেগুলোতে ট্যাক্স প্রায় নাই, মানে একদম প্রায় শূন্যের কাছাকাছি ট্যাক্সেশন, কিংবা হইতেছে আপনার যে জায়গাতে আপনি ইচ্ছা মতো কোম্পানি আপনি খুলতে পারেন, আপনার বিজনেস খোলার কোনো লিমিটেশন নাই, আপনার ওয়েলথ ট্যাক্স অনেক কম দেওয়া লাগে, এই টাইপের জায়গাগুলো অনেক কম, মানে অনেক কম। আপনি যে 15% বলতেছেন, 15% হিউজ একটা অ্যামাউন্ট, মানে আপনি 30 থেকে 15 বলতেছেন, এই 15 বাঁচানোর জন্য আপনার কিছু কিছু দেশ অলরেডি 15 এক্সিস্ট করে, এন্ড সেই সব দেশেও কিন্তু 15 কেন, আপনার হচ্ছে 14.9 এক্সিস্ট করে। তারপরে ওই সব দেশের ওইখানে মানি লন্ডারিং এক্সিস্ট করে, কারণ হচ্ছে তারা ওইখান থেকে ট্যাক্স হেভেন গুলো তো, এবং সেই জায়গাতে কয়েকটা বিষয় আপনার এখানে আছে। দেশের টাকা বাইরে এই যে বড় বড় কোম্পানিরা কেন দেয়, আপনার বাংলাদেশে বিতর্ক এটা হইতো না, বাট আপনারা নিয়ে আসছেন, এটা শুধু আমার সুবিধা হয়েছে। কেন বলি, প্রথম কথা, বাংলাদেশের রিজার্ভ থেকে এত হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, সেইটা এখনো ফেরত দিয়ে ঠিক মতো ফেরত নিয়ে আসতে পারতেছে না। কিছুটা নিয়ে আসার চেষ্টা করছে, সফল হয়েছে, বাট এই যে টাকার সিকিউরিটির বিষয়টা, এত বড় বড় ধরনের চুরি যে দেশে আপনার হওয়া সম্ভব, এবং এই দেশটা পাওয়ার ডাইনামিক্স এত বেশি স্ট্রং না যে খুব ইজিলি এই চুরিগুলোকে ঠেকাতে পারে, কিংবা এই চুরিগুলোকে আপনার রিভার্স করতে পারে। এরকম জায়গা থেকে এই যে বড় বড় কর্পোরেশন, এরা আসলে প্রপারলি আপনি সিকিউরিটি দিতে না পারা পর্যন্ত, এই প্রপার সিকিউরিটি দেওয়া এরকম একদিন দুই দিনের বিষয় না, সেরকম জায়গা থেকে আসলে আপনার এই সিকিউরিটির জায়গা না থাকার কারণে আপনি 15% কমাইলো, আপনার দেশে যদি সেফটি ঠিক মতো না থাকে, এরা এখানে টাকা রাখার ইনসেন্টিভ এদের কম। এক, দ্বিতীয় কথা হইতেছে যে ট্যাক্স হেভেন গুলাতে এরা এই যে মাদার কোম্পানি গুলা আলাদা আলাদা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি খুলতে পারে, এন্ড ওরা নিজের দেশে বসে ওই ডিল গুলা করতে পারে। এই টাইপের সমস্যা কিন্তু ওদের ফেস করা লাগে না, যেটা নিজের দেশে আপনার ফেস করা লাগে, কিংবা নিজের দেশে কিছু কিছু দলের হচ্ছে, কিছু কিছু কোম্পানির হচ্ছে আপনার লিয়াজও থাকতে হয়, এই টাইপের বিভিন্ন প্রবলেম এক্সিস্ট করে। কিন্তু আপনার বাইরের এইসব ট্যাক্স হেভেন গুলা বা যেসব জায়গাতে আপনার ট্যাক্স একদম মিনিমাল, ওই জায়গাগুলোতে এদের এই প্রবলেম গুলো ফেস না করার কারণে ওই জায়গাতে আপনার অলরেডি অনেক বেশি ইনসেন্টিভ এখানে টাকা পাঠানোর। অর্থাৎ পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে দেশের অবস্থা খারাপ হইতে পারে, আমার দেওয়া ইনভেস্ট করা বা আমি এখানে টাকা রাখতেছি and সেই টাকা আমার কাছে আবার মুনাফায় ফিরে আসবে, এই সিউরিটাও কিন্তু এইসব দেশের এই যে বড় বড় কর্পোরেশনদের এখানে কিন্তু কম। এই জন্য এরা কিন্তু নর্মালি টাকা এই জন্যই ভিতরে রাখে না। এখন শুধুমাত্র কর আপনি 15% মাত্র কমাই দিলেন, এইটার কারণে এরা সবাই ইনসেন্টিভাইজ ভাবলো যে না ঠিক আছে, আমরা তো টাকা দেওয়া শুরু করি, সমস্যা নেই, লিকুইডিটি হবে। না, এরা এত মহৎ কেউ না, প্রশ্ন নিচ্ছি না, এরা তো মহৎ কেউ না, এরা নিজেদের টাকার সেফটি চায়, এরা নিজেদের মুনাফা চায়, এবং এরা নিজেদের বিজনেস বাড়ানোর স্কোপ চায়, যেটা এইসব ট্যাক্স হেভেন গুলোতে করা সম্ভব। এই জন্য আমরা বিশ্বাস করি যে এরা টাকা আপনি কর কমাইলেও এদের টাকা বাইরে দেওয়ার অনেক বেশি ইনসেন্টিভ এক্সিস্ট করে, প্রথম কথা। এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বিতর্কে যেটা হয়েছে 30 থেকে 15%, এইটুকু কমানো হচ্ছে বেটার ইনসেন্টিভাইজ করে, এইটার প্রপার ব্যাখ্যা বা ইলাস্ট্রেশন তাদের সাইডে নাই, ইনসেন্টিভ স্ট্রাকচার নাই একদম। এইবার আরো বড় কথা হচ্ছে আপনি একটু জিনিসটা চিন্তা করেন, যে এই যে এত কিছু বললাম, এইটার পরবর্তীতে আমরা বলতে চাচ্ছি কি, যে এইদেরকে ঠেকানোর জন্য আপনার ডিটারেন্স বা ভয় দেখানোর মতো জায়গা, আইনের প্রয়োগ, এই জিনিসগুলো লাগবে। নর্মালি আপনি একটু দেখেন যে এই মানুষগুলো কি আসলে কেন হইতেছে এই সুযোগগুলো পাইছে, কারণ আপনার এরা বিচার ব্যবস্থার আওতায় আসতেছে না কখনো। এই বিচার ব্যবস্থার আওতায় আপনি আনতে দিতেছেন না, কয়েকটা কারণ হইতে পারে। আপনার হয়তো এদের সাথে কোনো প্রকার লিয়াজও থাকতে পারে, কিংবা আপনার হইতেছে এদেরকে আপনার পলিটিক্যাল এজেন্ডার আপনার সফলের জন্য লাগতে পারে। আমরা বিশ্বাস করি সরকার যখন এই জিনিসগুলো, এই লিয়াজগুলো মেনটেন করা বন্ধ করে এদের বিরুদ্ধে স্ট্রেট অ্যাকশন নিতে চায়, তখনই আপনার এই করগুলাকে আপনি আপনি এই করও পাইতেছেন, এন্ড দিন শেষে আপনি এখান থেকে অ্যাটলিস্ট আপনি এই টাকাগুলো জনগণের জন্য খরচ করতে পারছেন। কারণ কি, কারণ হচ্ছে আমার দেশে 100% লিকুইডিটি থাকলেও যতক্ষণ পর্যন্ত সরকার ঠিকমতো কর না পাইতেছে, ডেভেলপমেন্ট বা এইসবের কাজ কিন্তু আপনার সরকার এখানে ডিভাইড করে বাজেটে। সেই জায়গা থেকে লাইক আপনি ধরলাম যে আমার কিছু মানুষের কর্মসংস্থান হলো, কিন্তু আমার ভার্সিটির ভর্তুকি, কিংবা আমার হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভাতা বা এই টাইপের যেরকম বিভিন্ন ভাতা বা ভর্তুকি সরকার দিয়ে থাকে, সেগুলো কিন্তু করের টাকাতে আসে, নাকি মাঝে লিকুইডিটি ভালো হয়েছে সেখান থেকে। এইরকম জায়গা থেকে আপনার সরকার যে ডেভেলপমেন্ট কাজ আপনাদের দুনিয়াতে কিভাবে করতে পারে, এইটারও কোনো ক্লারিফিকেশন। অর্থাৎ আপনার এরকম জায়গা থেকে ডেভেলপমেন্টের যে জায়গাগুলো এক্সিস্ট করে, যা মিনিমাম ডেভেলপমেন্টও হইতে পারতো, সেগুলো কিন্তু আপনার ঠেকা দিচ্ছেন। এবং আরো বড় কথা হচ্ছে আপনাদের দুইটা স্পিকার থেকে এইটুকু ক্লারিফিকেশন আসছে যে আপনাদের দুনিয়াতে করের টাকাগুলো প্রপার ডেভেলপমেন্ট আসলে হওয়া সম্ভব, যেটাতে কোনো সেকেন্ডে শেষ করবো, যেটা আসলে আমাদের আসলে সংখ্যা হওয়ার কিছু না। অর্থাৎ এই বিতর্কে ফ্রেমিং এর জায়গাটা যদি একটু খেয়াল করি, তারা মানি লন্ডারিং বন্ধ করতে যে আপনার বিজনেস মনোপলির মতো বড় বড় সমস্যা নিয়ে আসতেছে, কিংবা হইতেছে আরো সমস্যা হচ্ছে যে এদেরকে আরো ছাড় দিয়ে দিতেছে, যেটার ফলে নতুন কোনো লাভ হচ্ছে না। আমরা অ্যাটলিস্ট বড় ক্ষতি করতেছি না এটাকে এরকম একটা বাজে পলিসি দিয়ে টাকা দিচ্ছে। গমিত প্রস্তাবের বিরোধিতা করে। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় উপনেতা। এই পর্যায়ে ফ্লোর পাচ্ছেন মাননীয় সকল দলীয় সংসদ সদস্য। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি মাননীয় এমপি। আচ্ছা আমি শুরু করছি তাহলে। 3, 2 এবং 1। ধন্যবাদ মহান স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। প্রথমত আজকে বিরোধী দলের কিছু রিবাটাল দিয়ে যায় এবং প্রপার রেসপন্সটা দিয়ে আমি দেখাবো আসলে তাদের আইডিয়াটা কেন প্রথমত ভুল। তারা প্রথমত আজকে তাদের উপনেতা যে কথাগুলো আজকে আমাদেরকে বলেছে যে এই জায়গায় আসলে যে ব্যবসায়ীরা রয়েছে তারা খুব সহজেই চাইলে ট্যাক্স হেভেনের মাধ্যমে হচ্ছে বিদেশে আসলে টাকাগুলো খুব সিকিউর করতে পারে, পাচার করতে পারে। সেই জায়গায় আসলে কেন আসলে দেশের জায়গাটাতে আসলে তারা বিনিয়োগ করবে। এই জায়গায় মহান স্পিকার আপনার রেসপন্সটা আমাদেরটা একটু খেয়াল করবেন। প্রথম রেসপন্সটা হচ্ছে আপনি দেখবেন যখন হচ্ছে যে তারা বিদেশে হচ্ছে যে টাকাগুলো পাচার করে বা বিদেশের কোনো ধরনের ব্যাংকে হচ্ছে টাকাগুলো রাখে তখনও তাদেরকে আসলে কোনো মিনিমাম একটা চার্জ তাকে দিতে হয়। 2 নাম্বার জায়গা হচ্ছে যে মাউন্ট স্পিকার তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার ক্ষেত্রে এই ধরনের টাকাগুলো ফ্রিজ হয়ে যাওয়ার একটা বড় একটা আশঙ্কা থাকে। অর্থাৎ তাদের মধ্যে এই ধরনের একটা রিস্ক সবসময় তাদের মাথায় থাকে বলে তারা আসলে এই ধরনের কাজগুলো আসলে অপরচুনিটি হিসেবে করতে চায়। 3 নাম্বার জায়গায় হচ্ছে মাউন্ট স্পিকার এই ধরনের টাকাগুলো আসলে কোনো ধরনের কোনোভাবেই হচ্ছে যে তারা দিন শেষে ভোগ করতে পারে না। এখন আসলে এই ধরনের কাজগুলো যারা করে তারা হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে যে ব্যবসায়ী। এখন আপনাকে প্রথমত বুঝতে হবে এই ব্যবসায়ীদের মেন্টালিটিটা আসলে কিরকম। তারা হচ্ছে মাউন্ট স্পিকার সবসময় চায় তাদের যে টাকাগুলো রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলিটি করতে। এখন তারা যদি এই ধরনের অপরচুনিটি পায় যে অপরচুনিটির মাধ্যমে সে আসলে তার টাকাটার আসলে ম্যাক্সিমাম ইউটিলিটিটা করতে পারবে সে তখনই অবশ্যই মাউন্ট স্পিকার সে দেশে আসলে বিনিয়োগটা করবে। এই জায়গা হচ্ছে মাউন্ট স্পিকার আমাদের প্রথম রেসপন্স। 2 নাম্বার রেসপন্সটা হচ্ছে মাউন্ট স্পিকার তাদের বিরোধী দলীয় নেতা একটা প্রশ্ন করে গেছেন যে কেন আসলে বর্তমান সিস্টেমে আসলে এই ধরনের কাজটা আসলে করা সম্ভব না, কেন আসলে বাজেয়াপ্ত করা যায় না। প্রথমত আপনি দেখবেন আপনার যারা আসলে এই ধরনের মানি লন্ডারিং এর মতো কাজগুলো করে তারা আসলে সবসময় মাউন্ট স্পিকার আইনের ফাঁকফোকর দিয়ে বা হচ্ছে যে একটা আইনের দীর্ঘসূত্রতা ধরে তারা আসলে এই ধরনের প্রক্রিয়াটাকে অনেক বেশি জটিল করে ফেলে। 2 নাম্বার জায়গায় মাউন্ট স্পিকার এই কারণে তাদের সম্পত্তিটা বাজেয়াপ্ত করা যায় না কারণ তাদের সম্পদের সাথে অনেকগুলো স্টেক জড়িত থাকে। প্রথমত মাউন্ট স্পিকার আপনি দেখবেন তাদের কারখানাগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিক থাকে। এখন আপনি যদি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন তাহলে এই শ্রমিকগুলো দিন শেষে মাঠে নামবে মাউন্ট স্পিকার একদম পথ বসে যাবে। তাই রাষ্ট্র হিসেবে কোনোভাবেই মাউন্ট স্পিকার আপনি সেই কঠোর পদক্ষেপটা আপনি নিতে পারেন না। এই সুযোগটাকে আসলে কাজে লাগিয়ে তারা দীর্ঘ সময় ধরে মাউন্ট স্পিকার এই ধরনের সুযোগটা আসলে কাজে লাগায় এবং হচ্ছে পরবর্তীতে আসলে মাউন্ট স্পিকার এই ধরনের মানি লন্ডারিং এর কাজগুলো করে। এখন 3 নাম্বার রেসপন্স হচ্ছে মাউন্ট স্পিকার কেন বর্তমান সিস্টেম থাকা সত্ত্বেও যে এই ধরনের মানি লন্ডারিং গুলা আমরা মনে করি যে বন্ধ করা সম্ভব না। আপনি যদি 2001 থেকে 2009 সালের সমীকরণটা দেখেন সেখানে দেখবেন যে প্রায় 827 কোটি টাকার মতো মানি লন্ডারিং হয়েছে যেটা 2013 থেকে 20 সালে এসে প্রায় 11,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। অর্থাৎ এই মানি লন্ডারিং করার যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা আসলে দিনকে দিন বাড়ছে। সেই জায়গায় আমরা আমাদের কেসটাতে এমন একটা পলিসি দেখিয়েছি যে পলিসির মাধ্যমে আসলে ব্যবসায়ীরা তাদের এই টাকাটা আসলে মাউন্ট স্পিকার দেশে আসলে বিনিয়োগ করতে পারবে এবং হচ্ছে যে তার যে সম্পদের ইউটিলিটি সেই সম্পদের ইউটিলিটিটা মাউন্ট স্পিকার নিশ্চিত করতে পারবে। এখন মাউন্ট স্পিকার আমি আপনাকে দেখাবো আমাদের এই দুটা হাউসের মধ্যে আসলে কনফ্লিক্টিং জায়গাগুলো আসলে কি ছিল এবং এই কনফ্লিক্টিং জায়গাগুলো মাউন্ট স্পিকার দেখানোর মাধ্যমে আমি দিন শেষে আপনাকে পোট্রি করব কেন এই প্রস্তাবটা আসলে সংসদে গৃহীত হওয়া উচিত। প্রথমত মাউন্ট স্পিকার আপনি দেখবেন তাদের যে কেস সেই কেসের কোনো ধরনের মেকানিজম তারা আজকে দেখাতে যেতে পারেনি। যে জায়গায় মাউন্ট স্পিকার আমরা প্রথম থেকে আসলে একটা মিনিমাম একটা মেকানিজমের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের একটা মিনিমাম একটা অপরচুনিটির দরজা খুলে যাবে যাতে করে মাউন্ট স্পিকার তাদেরও আসলে ব্যবসা করার একটা সুযোগ সৃষ্টি হবে এবং এতে করে আপনার তার যে মানি লন্ডারিং করার মানসিকতা সেটাও আস্তে আস্তে কমে যাবে। 2 নম্বর জায়গায় মাউন্ট স্পিকার কনফ্লিক্টটা ছিল যে তারা বলতে চাচ্ছে যে এই ধরনের জিনিসটা আসলে কোনোভাবেই কাজ করবে না। সেই জায়গায় আমরা আপনাকে দেখিয়েছি আপনি যদি এই ধরনের অপরচুনিটি গুলা অতীতে কাজ করেনি কারণ হচ্ছে যে আপনি অতীতের যে কড়াকড়ি যে সিস্টেমটা রেখেছেন তার উপরে যে 10% জরিমানা করার যে সিস্টেমটা রেখেছেন এই জিনিসটা আসলে দিন শেষে কাজ করেনি। এটা আসলে তাদের মন মানসিকতাটা আসলে বিনিয়োগ করার মতন জায়গাগুলোতে আসলে রাখে না। সেই জায়গায় হচ্ছে যে আমরা মনে করি যে আমরা যে ধরনের আসলে ট্যাক্স রিবেট গুলো দেওয়ার কথা চিন্তা করছি সেই জায়গায় আসলে তাদের এই অপরচুনিটির জায়গাগুলো আসলে সৃষ্টি হয়। 3 নম্বর জায়গায় মাউন্ট স্পিকার কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে তারা প্রশ্ন করেছে যে কেন আসলে এই ধরনের কাজগুলোর মাধ্যমে আসলে আমাদের দেশ
আসলে লাভবান হবে, কিভাবে আসলে শ্রমিকরা লাভবান হবে। আপনি দেখবেন এই টাকাটা যদি দিন শেষে আসলে বাংলাদেশের মার্কেটে যদি মাউস স্পিকার বিনিয়োগ করা হয়, তাহলে এখানে একটা মানি সার্কুলেশন হবে, এবং এই টাকাটা যখন হচ্ছে যে চক্রাকারে ঘুরতে থাকবে, এই টাকাটা অনেকজনের হাত দিয়ে মাউস স্পিকার ঘুরতে থাকবে, এবং যেই সব জায়গায় আসলে বিনিয়োগ হবে সেই সব জায়গায় মাউস স্পিকার কর্মসংস্থানের সৃষ্টি হবে। এইভাবে আসলে এই টাকাটার একটা মাউস স্পিকার ম্যাক্সিমাম একটা আউটপুট কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি। অর্থাৎ আপনি যদি আজকে পুরো বিতর্কটাকে যদি আজকে আমি সামারাইজ করতে যাই, তাহলে আমরা আজকে আপনাকে প্রমাণ করতে পেরেছি যে আমাদের ডিবেটের আসলে মূল যে গোলটা ছিল সেই গোলটা আসলে অ্যাচিভ করা যায়, এবং দিন শেষে মাউস স্পিকার আমাদের যে ডিবেটের যে পারপাসটা ছিল সেই পারপাসটা আসলে ফুলফিল করা যায়। সেই জায়গা থেকে আসলে অপোজিশন দলের যে রেসপন্সটা ছিল সেই রেসপন্সটা আসলে কখনোই প্রপার ছিল না। তারা আসলে সেই অ্যাকচুয়াল মেকানিজমটা আমাদেরকে স্পিকার দেখাতে পারেনি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এইসব কয়েকটা ক্ষেত্রে আমরা আজকে বিতর্কটা তাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে, এই বিতর্কটা আমরা জিতি। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় সাংসদ আপনি শুরু করছেন। মাননীয় স্পিকার, আমাকে যদি স্পষ্টভাবে দেখা যায় এবং স্পষ্টভাবে শোনা যায়, আমি বিতর্ক শুরু করে দেব। জি, শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করছি বিতর্ক 3-2-1। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমত যখন আজকে বিরোধী সরকারি দল আসলে এই উত্তরটুকু দেয় না, যে আজকে আমাদের মেহরাজ সাদাত প্রথমে প্রশ্নটি করে গেলেন যে যদি আজকে আপনার ধরেন এই একটা বছরে দেশে 500 জন বিলিয়নিয়ার তৈরি হয়, আমি ধরে নিলাম যে 500 জন বিলিয়নিয়ার তৈরি হইলো, তাদের মধ্যে আসলে এই প্রবাবিলিটি আছে যে মানি লন্ডারিং তারা করে দিতে পারে, এবং এই মানি লন্ডারিং তারা যদি করে দেয়, সরকারকে এই 500 বিলিয়নিয়ারকে আসলে এই মানি কর মুক্তির এই যে সেক্টরটি দেখানো আছে তার সের মধ্যে নিয়ে আসবে কিনা, এবং এরপরে যে বুমিং বিজনেস, বাংলাদেশে কিন্তু বিজনেস অনেক বুমিং আছে, যদি বাংলাদেশকে বিতর্কটা করি, তাহলে এতজন যে বিজনেসম্যান আসলে প্রত্যেক বছর নতুন করে উঠছে, তাদেরকেও কি আসলে কর মুক্তির আওতায় আনা হবে কিনা, যে আমি ভয় পাচ্ছি যে তারা তো মানি লন্ডারিং করে দিতে পারে, তাদের মধ্যে মানি লন্ডারিং আশঙ্কা রয়েছে, তাদের মধ্যে এই টেন্ডেন্সি রয়েছে, তার জন্য আমি তাদেরকে আসলে এই কর মুক্তির আওতায় নিয়ে আসবো। এই সুযোগটুকু দিলে আসলে দেশের কত বড় লস হবে, এই প্রশ্নটি যখন ডিবেটের আজকে আমার বক্তব্য বলে এক্সিস্ট করে মাননীয় স্পিকার, তখন বিরোধী দল বিতর্ক থেকে অনেক দূরে সরে যায়। 2 নাম্বার রেসপন্স মাননীয় স্পিকার, আজকে সরকারি দলীয় সাংসদ এসে বলে গেল যে তাদের টাকাগুলো যখন বিদেশে আসলে তারা রাখে সেগুলো ফ্রিজ হয়ে যেতে পারে, সেগুলো চার্জ আছে, এবং সেই জন্য যখন আপনি কর মুক্তি দেন সেই ইনসেন্টিভটুকু তারা পায় যে হ্যাঁ না আমরা তাহলে দেশি টাকা রাখবো, দেশি হিসেবে বিনিয়োগ করবো, ভালো কাজ করবো। ফাইন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন একজন ব্যবসায়ী, যে ক নামক একজন ব্যবসায়ী যার হাজার কোটি টাকার বিজনেস, যেগুলো চাইলে মানি লন্ডারিং করে আরো সুখে জীবনযাপন করতে পারে, সে কেন সরকারের নাকের ডগায় বসে বসে এই কাজগুলো করবে এবং তার বিজনেসকে মুক্তভাবে পরিচালনা করবে না? এই ইনসেন্টিভটুকু তাকে কে দিবে? এই প্রশ্নে যখন আজকে বিতর্কের শেষ পর্যন্ত এক্সিস্ট করে মানুষকে, তখন আসলে সরকারি দল আসলে বিতর্ক অনেক দূরে সরে যায়। 3 নাম্বার মাননীয় স্পিকার, 3 নাম্বার রেসপন্স, মানি সার্কুলেশনের কথা খুব বলা হচ্ছে, কর্মসংস্থানের কথা খুব বলা হচ্ছে মাননীয় স্পিকার। একটা সিম্পল একটা অ্যানালাইসিস দিই মাননীয় স্পিকার, যে আজকে বলা হলো যে এই কর্পোরেশন গুলো বা এই যে শিল্পপতিরা ব্যাংকে টাকাগুলো রাখবে, তারা 2 বছর 3 বছর উঠাতে পারবে না, এরকম একটা পলিসি দেওয়া হলো মাননীয় স্পিকার। এখন আমাদের লক্ষ্য করুন, এই যে শিল্পপতিরা বা এই কর্পোরেশন গুলো, এরা কিন্তু 5-10 লাখ টাকার মালিক না, এরা হচ্ছে হাজার কোটি টাকার মালিক, এবং এই হাজার কোটি টাকা যখন আপনি ব্যাংকে রাখেন, আপনি একটা ইন্টারেস্ট পান, কম্পাউন্ড ইন্টারেস্ট পান, এই ইন্টারেস্টের টাকা কিন্তু আপনার হিউজ টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার লেয়ারে যখন আসি, যে তখন এই হাজার কোটি টাকা যখন আপনার বেড়ে যায়, আপনি আসলে দেশে বেশি পরিমাণে বিনিয়োগ করতে পারেন। এখন এটা কেন সমস্যা, যে মানি সার্কুলেশনের কথা বলছেন, মানি সার্কুলেশন হচ্ছে না, কেন হচ্ছে না? এই যে মনোপলি বিজনেস ক্রিয়েট হচ্ছে, কারণ ধরেন আমি যদি এখানে যদি লাইভ চলছে, আমি কোনো পজিশনের নাম বলতে পারছি না, ধরুন ক নামের বিজনেস দেশের এমনিতেই অনেক স্টাবলিশ একটা বিজনেস তারা করে, তাদের যখন এরকম হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে, সরকারও তাদেরকে বলে দিচ্ছে ভাই তুমি করতে পারো এই দেশে, সে তখন এদের মনোপলি বিজনেস ক্রিয়েট করবে। তাতে কি হবে? তাতে হচ্ছে এক, আপনি যে করটা মাফ করে দিচ্ছেন, করার কারণে জনগণের এমনি ক্ষতি হচ্ছে। 2, এই যে নতুন যে বিজনেসম্যানদের আসলে উঠার কথা ছিল, নতুন যে উদ্যোক্তাদের আসলে আপনি ইনসেন্টিভ দিলেন প্রত্যেক বছর যে আপনারা ব্যবসা করতে পারেন, সেই উদ্যোগের জায়গাটাকে মানে একদম শেষ করে দেন। 3 নাম্বার যে অ্যানালিসিস এখান থেকে আসবে, যে কর্মসংস্থান বাড়বে। ভাই আপনি আজকে যে করের টাকাটা পাইতেন, এটা হচ্ছে স্কুল ইউজ করতেন, ভার্সিটি ইউজ করতেন, বিভিন্ন জনসেবামূলক কাজ ইউজ করতেন, কালভার্ট বানাতেন, ব্রিজ বানাতেন, অনেক কিছু করতেন। সেইটুকু না করে এইসব কর্পোরেশনের আন্ডারে আপনি শত কয়েক মানুষ ঢুকা, আপনি যদি মনে করেন কর্মসংস্থান বাড়ার কারণে এই মানুষগুলোকে মাফ করে দেওয়া উচিত, তাহলে আপনি বোকার সঙ্গে বসবাস করতেন। তার মানে মানুষ এই যে পুরো জিনিসই দেখতে পেলাম, সেখানে হচ্ছে সরকার দলের কোনো পলিসি নাই যে এই যে মানুষগুলো ব্যাংকে টাকা রাখবে তাদের টাকা বাড়বে, এতে মনোপলি বিজনেসে ক্রিয়েট হবে, তখন কি হবে? এদের যে নাকের ডগায় সরকারের
নাকে ডোকে তাদের বিজনেস করবে, এটা কেন তারা করতে চাবে না? এবং শেষ যে আপনার এই যে এই গ্রোয়িং কোম্পানি যারা যদি বিলিয়নার হয়, মিলিয়নার হয়, তাদেরকে আসলে কর মুক্তি দেওয়ার আসলে কি দিবে কি দিবে না, এই ধরনের অ্যানালাইসিস যখন শেষ পর্যন্ত আসে না, তখন আমরা বিশ্বাস করি যে এই সরকারের যে উত্থাপিত প্রস্তাবটি সেটা আসলে গ্রহণযোগ্যতা রাখে না। এখন স্পিকার, আমরা তাহলে আসলে আপনাকে কি বলছি যে এই এক্সিস্টিং ওয়ার্ল্ড যেখানে আসলে মাননীয় চাইলে অর্জন করতে পারে এবং কিন্তু তাদেরকে এখন দিতে হয়, সেই ওয়ার্ল্ডে আপনাদের গভর্নমেন্ট দলের যে ওয়ার্ল্ড সেটি হচ্ছে মাছ বেটার। কেন বেটার মাননীয় স্পিকার? আজকে আপনি চাইলে না এই যে এতগুলো টাকা আপনার লস হচ্ছে, সরকার দেশের সবার কিছু লস হচ্ছে, এর চেয়ে আপনি এদের উপর নজর রাখতে পারতে পারেন। আজকে পিএম বলে গেল যে দুদক এবং অ্যান্টি করাপশন অলওয়েজ চেকিং এ রাখবে। ভাই যদি চেকিং এ রাখতেই পারে তাহলে আমি কেন তাদেরকে কর্মসূচিতে আনবো? যদি আমার এই সক্ষমতা থাকে যে আজকে এই যে শিল্পপতি আছে, কর্পোরেশন আছে, তাদেরকে আমি চেকিং এ রাখতে পারবো, তাহলে আমি কেন কর্মমুক্তি দিয়ে এত বড় বোঝা আমার নিজের কাছে চেপে দেবো? উত্তর নাই মাননীয় স্পিকার। তারা যদি আমি যদি আজকে এইটুকু এনশিওর করতে পারি তাদের ট্রানজেকশন গুলো কিভাবে হচ্ছে, তাদের প্রত্যেক বছরের আয় বিবরণী গুলো আমি পাচ্ছি কিনা, তাদের বিজনেসের পলিসিটা আমি জানি কিনা, এইটুকু যদি আমি করতে পারি, আমি কিন্তু তাদেরকে আসলে চেকিং এর মধ্যে রাখতে পারবো। মানি লন্ডারিং এর যে হারটুকু আছে সেটি কমিয়ে রাখতে পারবো। আমার যে হচ্ছে দেশের জনগণ, দেশের শিক্ষার্থীরা, দেশের মানে সুবিধা বঞ্চিত মানুষেরা, সেটি থেকে তাদেরকে দূরে রেখে তাদেরকে একটি অসৎ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি আজকে আমরা যে পলিসিগুলো দেখিয়ে দিয়েছি, আমরা যে সমস্যাগুলোর কথা বলেছি, সেটা অনেক বেশি উদ্বেগজনক এবং সরকারি দলের এই প্রস্তাবটি কোনোভাবে খাত না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সাংসদ। আমার মনে হয় আমরা এর মধ্য দিয়ে গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তব্য শুনে ফেললাম। দুটি দলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বের প্রথম 3 মিনিট বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি ফ্লোর পাচ্ছেন। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে মাননীয় স্পিকার? জি, ক্লিয়ার। আচ্ছা, আমি শুরু করছি, বিতর্ক শুরু করছি। 3, 2, 1 শূন্য। প্রথম প্রশ্ন, এই যে আপনারা বলছেন যে এত বড় একটা করমুক্তি, কারণ হচ্ছে ইফতি ভাইয়ের কথা অর্থাৎ আমাদের সংসদ সদস্যের কথা থেকে এইটা আছে যে একটা বড় রকমের করমুক্তি কিন্তু হচ্ছে। সরকার দলে আজকে প্রমাণ করে সবচেয়ে যে বড় বার্ডেন ছিল এই যে এত বড় একটা করমুক্তি দিয়ে দিলাম, আমার মানির লিকুইডিটি বা এই যে তারল্য এই সমস্যাটার সমাধান যে করতে পারে, অর্থাৎ টাকা ঘুরে ফিরে আসছে, এইটা আসলে আমার আউটকাম যে দিতে পারে, এই সিম্পল জিনিসটা প্রমাণ করেনি। তারা ধরে নিয়েছে যে হয়তোবা আমার যদি লিকুইডিটি এক্সিস্ট করে তাহলেই হয়তোবা সবার কাছে সব টাকা পৌঁছে যাবে। এই ধারণাটা সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রমাণও করে নাই। কারণ আমরা বুঝাচ্ছিলাম যে আপনার লিকুইড থাকলেও যদি সরকারের হাতে ডিরেক্ট টাকাগুলো না যায়, যে কলের টাকার মাধ্যমে যেটা যায়, সরকার তার ডেভেলপমেন্টের কাজগুলো কিছু করতে পারছে না। সেরকম জায়গা থেকে আপনাদের দুনিয়াতে কিভাবে কাজটা করতে পারে সেটা আপনারা কখনো প্রমাণ করেন না। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা সেটা খুবই সিম্পল। আপনারাই বলছেন ব্ল্যাক মানি হোয়াইট কার্ডটা কেন খাটবে, কারণ ওই যে আপনার 10% হচ্ছে আবার দিয়ে তারপরে টাকা নামানো লাগে। সেই জায়গাতে যার 10% এর ভয়তে যারা হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করা পলিসি আসতেছে না, তারা আমার টাকার 15% কাইটা নিবে এখনো, সেইটা জেনেও তারা আবার ইনসেন্টিভাইজ হচ্ছে। নাম্বার গেমে যদি আসেন তাহলে আপনারা পিছিয়ে আছেন, কারণ অলরেডি আগের পলিসিটা কিন্তু আরো বেটার ছিল, ওটা 10%, আপনারা তো আরো 5% বেশি করে কাটতেছেন। সেই জায়গাতেও আপনারা প্রবলেমেটিক একটা অ্যাপ্রোচ নিচ্ছেন, এইটা আপনাদের পলিসির আরো বড় ভুল। অপোজিশন আজকে কেন অল্টারনেট দেখায় না? সহজ কথা হচ্ছে অপোজিশন অল্টারনেটকে দেখানোর মতো বিতর্ক কেন হয় নাই? প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্যা হচ্ছে আপনারা যে শর্তগুলোর কথা বলেছেন, আমরা বুঝেছি যে এই শর্তগুলো অর্থাৎ একটা সরকারের যদি এই পাওয়ার থাকে এত কিছু চেক করা, এত কিছু জেনে রাখা, তাহলে সরকার অলরেডি ওইখান থেকে ওই টাকাগুলো ডিরেক্ট নিতেই পারে, অর্থাৎ এই টাকাগুলো বাইরেই চাইতে দিবে না কখনো। এই কাজে সরকার করতে পারে। আপনারা যে ওভার পাওয়ার সরকারকে পোর্ট্রে করার চেষ্টা করেছেন এবং বিতর্কটাকে শুধুমাত্র নিজেদের সাইডে খেলার চেষ্টা করেছেন, এইটাই হচ্ছে আপনাদের বিতর্কের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ সরকার যদি অল পাওয়ারফুল, সব ডেটা সরকারের কাছে থাকে, এই টাকা দেশের বাইরে যাচ্ছেই না। প্রথম কথা হচ্ছে এইটা। এই জায়গা থেকে আসলে আমরা এইটাই বুঝতাম, অর্থাৎ অল্টারনেট এইরকম পলিসি আসলে অল্টারনেট দেওয়ার কিছু নাই। অলরেডি আপনার এখানে এইরকম সবকিছু শর্ত দেওয়ার ক্ষমতা থাকে, এই অল্টারনেট এক্সিস্ট করে। অর্থাৎ আপনাদের যে সলিউশনটা, এটা যে ইউনিকনেস বা একদম আলাদা একটা সলিউশন, নতুন সলিউশন, এইটা সাউন্ডই করে নাই কোনো বিতর্কে আপনাদের এই শর্ত প্রদানের জন্য। তৃতীয় কথা হচ্ছে এইখানে যে আপনি যে শ্রমিক বা এই যে মানুষগুলোর কথা বলছেন বা কিছু খাতে যে আপনি রাখতেছেন, এই খাতগুলোতে আপনি রাখলে, কনস্ট্যান্টলি রাখতেছেন যখন এদেরকে, এই রাখাটার মাধ্যমে আপনি যখন এই যে মালিকটা করাইতেছেন, সেটার মধ্যে বাকি অন্যান্য খাতগুলো উপকারিত হচ্ছে। কারণ আপনি দেখেন বড় বড় কোম্পানি বা আপনার এখানে কিন্তু অনেক বড় বড় মাথা রয়েছে, এরকম জায়গা থেকে তাদেরকে আপনি যখন হচ্ছে এই ফাঁকি
দেওয়ার সুযোগটা দিতেছেন করলে না, আপনার বিভিন্নভাবে রিলোকেট করা হয়, 15 শেষ করে দিচ্ছে, আপনার বিভিন্নভাবে শ্রমিকদের ওই যে বাচ্চাদের টাকা দিয়ে অলরেডি কাজ করা হয়, এটা পলিসিতে বলার দরকারই ছিল না আমাদের, তাও বলতেছে, কারণ এই টাইপের বাজারজাত করার ফলে কি কি করা হয় এটা একটা জেনারেল কমন সেন্স। এরকম এরকম 15 শেষ করতেছে, এরকম জায়গা থেকে আসলে আপনাদের বিতর্কে জনগণকেও হেল্প করতে পারেন নাই, উল্টো ওদেরকে অনেক বেশি ছাড় দিয়ে দিয়েছেন। গর্বিত প্রস্তাবের বিরোধিতা করে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় বিরোধী দল আপনাদের উভয়কেই। মাননীয় সরকার দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্য। জি মাননীয় স্পিকার, শোনা যাচ্ছে আমাকে? জি ক্লিয়ার। আচ্ছা মাননীয় স্পিকার, বিরোধী দলের এই বিতর্কে একটা বড় ভুল ছিল যে আমরা এমন একটা সিচুয়েশনে বিতর্কটি করছি যখন পোস্ট কোভিড সিচুয়েশন, আপনার মুদ্রাস্ফীতি অলরেডি তুঙ্গে, আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই অবস্থায় আপনার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনাকে কিছু জায়গাতে ছাড় দিতে হবে। কিন্তু বিরোধী দলের বিতর্কটা ছিল একেবারে নর্মাল একটা সিচুয়েশনে, যে সিচুয়েশনে একটা রাষ্ট্রের অর্থনৈতিক স্থবিরতা নেই, অর্থনৈতিক স্থিতিশীলতা আছে। আমরা মনে করি না মাননীয় স্পিকার তারা বিতর্কে ন্যূনতম এঙ্গেজ করতে পেরেছে। এখন আপনাকে আমার সাংসদ একটা সমীক্ষা দেখায়, ওই সমীক্ষার বিস্তারিত আমি আপনাকে বলি। 2001 থেকে 2007 সালে মাননীয় স্পিকার বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয় 827 কোটি টাকা, 2007 থেকে 2009 হয় 1152 কোটি টাকা, 2013 থেকে 2020 হয় 11,807 কোটি টাকা। অর্থাৎ তারা যে আইনের প্রয়োগের জায়গা থেকে বেসিক বিতর্কটা করছেন সেই জায়গাটাই মানুষকার ভুল। তো মানে আইন ব্যর্থ, আইন কাজ করতে পারছে না, যে কারণে মানি লন্ডারিং প্রতিনিয়ত বাড়ছে। আইন যদি মানুষকে তাদের পলিসিতে সফল হয়েও থাকে, সেটা আসলে কোন পলিসিতে সফল হবে, তারা কিভাবে সফল হবে মনে করছেন, সেই মেকানিজমটা কি? 3 জন বক্তা বক্তব্য দিলেন, যুক্তি খণ্ডন করলেন, এই মেকানিজমটা এখন আমরা মানুষকে পাইনি। এবং লাস্টলি আইন কিভাবে সেই মানুষগুলোকে বাধ্য করবে মানি লন্ডারিং না করার জন্য, এই কথাটা না বলে মানুষ স্পিকার আমরা মনে করি না যে তাদের যে আইনের কথাটা সেই জিনিসটা খাটে। সেকেন্ডলি তারা আরেকটা কথা বলেছেন মানুষ স্পিকার, যে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারি। আপনি তাদের ধরেন আপনি বেক্সিমকো সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, তখন বেক্সিমকোর মাধ্যমে যে দেশে এতগুলো ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান চলে, তাদের অর্থের সংস্থান হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি কি করবেন মানুষ স্পিকার? আপনার অর্থনীতি তো পুরোপুরি ধসে যাবে। সম্পত্তি বাজেয়াপ্ত করার মানুষের কোনো মূল্য নাই। এখন আসি মানুষ স্পিকার, আমাদের বিতর্কের ওয়ার্স্ট কেস সিনারিওটা কি? আমরা আপনাকে প্রমাণ করতে পেরেছি, আপনি যদি মানুষের 20 জন মানি লন্ডারিং করা ব্যবসায়ীকে আমাদের পলিসিতে এনে মানুষ স্পিকার একটা আর্থিক প্রণোদনা দেন, তারা দেখবে যে এই জায়গাতে তাদের একটা মানুষকে ব্যবসা করার উপায় আছে এবং এখানে কোনো ধরনের মনোপলি তৈরি হবে না, তারা একটা মানুষকে সহজ প্রতিযোগিতা পাবে। এবং এই জায়গাতে দুইজনকে যদি মানুষ স্পিকার আমরা দেশের ব্যবসার প্রতি লাভবান করতে পারি, এই 15% ট্যাক্স রিবেটটা নেওয়ার জন্য মানুষ স্পিকার উৎসাহী করতে পারি, আমরা মনে করি মানুষকে ন্যূনতম ক্ষেত্রে ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা আমাদের লাভ। তাদের বেস্ট কেস সিনারিওতে মানুষকে তারা যে আইনের মাধ্যমে এই মানি লন্ডারিং পলিসিটা সমাধান করতে চায়, তারা এই জিনিসটা এখনো পর্যন্ত মানুষকে বুঝাতে পারে নাই যে যে অর্থটা মানি লন্ডারিং হয়ে গিয়েছে, আইনের মাধ্যমে আমরা সেই অর্থটা ফেরত আনতে পারি কিনা, বা পরবর্তীতে যে মানি লন্ডারিং হবে না সেই কোন ধরনের উপায়টা আমরা বাস্তবায়ন করতে পারবো। তাহলে তাদের বিতর্কটা মানুষ স্পিকার একেবারে নাম সর্বস্ব আমরা মনে করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সর্বশেষ তারা যেটা মনে করছেন, মানুষকে আরো 30 সেকেন্ড মনে হয় বাকি আছে, মানুষকে সর্বশেষ তারা যেটা বলছেন যে আমরা আগেও চেকিং করতে পারতাম, কেন নতুন ধরনের চেকিং এর কথা বলছি। তারা সম্পূর্ণ বিতর্কটা আমাদের চেকিং এর মিস ইন্টারপ্রিট করে গিয়েছেন মানুষ স্পিকার। আমরা বলছি না যে আপনি চেকিং করে মানি লন্ডারিং যারা করছে তাদেরকে আটকে রাখতে পারেন, ইউরোপের কান্ট্রিগুলো মানুষ স্পিকার এই কাজটা সবসময় করতে পারে না। আমরা যে জায়গাতে আসলে চেকিংটা করতে বলছি সেটা হচ্ছে মানুষকে তাদের অর্থের উৎসগুলো কোথায়, অর্থ কোথায় খরচ করছে, এই পুরো ব্যাপারটা আপনি এনবিআর এবং দুদকের মাধ্যমে যখন মানুষ স্পিকার মনিটরিং করবেন, তখন এই জায়গাতে মানুষকে দুর্নীতি করার সুযোগগুলো অনেক কম এবং তাদের মানুষকে এই বাধ্যবাধকতা আছে, তারা যেহেতু ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রয়োগ করতে পারে এবং সরকারের এই জায়গাতে লাভবান হওয়ার একটা সুযোগ আছে। আশা করি প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সাথে আরো 2 জন সহবিচারক আছেন, আমরা মোট তাদের সাথে আমরা একটু আলোচনা করতে চাই এবং আমরা আপনাদের বিচার কার্যটির আলোচনা সাপেক্ষে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। সীমান্ত যদি থাকেন একটু রেসপন্স